14-15 বছর ধরে আপনি বিএনপি জামাত একসঙ্গে মাইর খেলেন, একসঙ্গে মানে জেলে গেলেন, নির্যাতিত হলেন, যত কিছুই, যত অপকর্ম সকল কিছুর সঙ্গে বিএনপি জামাত যুক্ত। তো 5ই আগস্টের পরে আপনারা হঠাৎ করে আপনাদের এই বিচ্ছিন্নতার কারণটা কি? এবং বিএনপির কিছু বোকা এদের সাথে তাল মিলাচ্ছে। আমাদের নাম দিয়েছে আমরা গুপ্ত জামাত। আমি যদি সত্য বলি আমি গুপ্ত জামাত, আপনি গুপ্ত জামাত হবেন, ইলিয়াস গুপ্ত জামাত, এবং যারা যারা আছে সবাইকে গুপ্ত জামাত বানিয়ে ফেলেছে। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কামড়াকামড়ি শুরু হয়েছে, এবং আমি তো বলবো যে 5ই আগস্টের পরে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, কেউই আপনার ধরেন যে দায়িত্বশীল রাজনীতির যে পরিচয় সেটা কিন্তু কেউ দিতে পারে নাই। সবাই সবার মতো করে ভাবছে। এবং আপনি যদি দেখেন যে 14-15 বছর ধরে আপনি বিএনপি জামাত একসঙ্গে মাইর খেলেন, একসঙ্গে মানে জেলে গেলেন, নির্যাতিত হলেন, যত কিছুই, যত অপকর্ম সকল কিছুর সঙ্গে বিএনপি জামাত যুক্ত। তো 5ই আগস্টের পরে আপনারা হঠাৎ করে আপনাদের এই বিচ্ছিন্নতার কারণটা কি? মানে কোন প্রেসক্রিপশনে কার ট্যাবলেটে আপনারা খাইলেন যে এই আপনারা বিরোধে চলে গেলেন? ঐকমত্য কমিশন তো ১ম এ এই বিরোধগুলার আসলে মিটিগেট করা উচিত ছিল। এবং আপনি যেটা বলছিলেন যে, "I hate politics" মানে 111 এর সময় যে বিরাজনীতিকীকরণ, তখন কিন্তু এই পণ্ডিতরা কিন্তু তখন কিন্তু সরব ছিল। এই রাজনীতি মানে ছি, 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 ছি। কনক ভাই, এরাই ছিল। আমরা কয়েকজন, আমরা তো সেই ধরেন 2005 থেকে তখন থেকে ফাইট করে যাচ্ছি এই শক্তির সাথে। এখন আনফরচুনেট হলো বিএনপির একটা গ্রুপ এসে আমাদেরকে গুপ্ত জামাত হিসাবে সারা আইডেন্টিফাই করে। এবং একটা জিনিস দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে তখন যদি আমরা ছিল, দেখেন আমাদের রাজনীতিটা আজকে কেমন আছে। প্রত্যেকটা জাতির মধ্যে একটা ইন্টেলেকচুয়াল গ্রুপ থাকে, একটা সিটিজেন, এরা বলে কি, যেটা সুশীল সমাজ যারা করে ফেলছে, সিভিল সোসাইটি। এই সিভিল সোসাইটিটা মূল শক্তি হিসাবে কাজ করে। কিন্তু এই কয়েকজন লোক বা যাদেরকে আপনারা বলতেছেন, আমাদের সিভিল সোসাইটিটাকে বিকৃত করে ফেলেছে। তখন কি করেছে? তখন ওরা নিরপেক্ষতার নামে, সমস্ত কিছু নিরপেক্ষতার নামে আওয়ামী লীগকে একটা বিশেষ ধরনের সুযোগ দিয়েছে এই বলয়টাকে, কিন্তু নাম নিয়েছে নিরপেক্ষ। খেয়াল করে দেখেন, এরা যদি তখন সঠিক ভূমিকাটা পালন করতো, তখন আওয়ামী লীগও আজকে এই ফেসিবাদ হতে পারতো না, এবং আমাদের এই আজকে এই আমরা এই সমস্যায় পড়তাম না। এখন দেখেন এটা শেষ হয়েছে। নতুন করে আবার একটা সিভিল সোসাইটি যাতে ফর্ম না হয়, তখন বলা শুরু করলো কি, যারা আপনি যদি সত্য বলেন আপনাকে গুপ্ত জামাত, এবং এরাই ভিতর থেকে করছে আমি জানি। এবং বিএনপির কিছু বোকা এদের সাথে তাল মিলাচ্ছে। আমাদের নাম দিয়েছে আমরা গুপ্ত জামাত। আমি যদি সত্য বলি আমি গুপ্ত জামাত, আপনি গুপ্ত জামাত হবেন, ইলিয়াস গুপ্ত জামাত, এবং যারা যারা আছে সবাইকে গুপ্ত জামাত বানিয়ে ফেলেছে, তাই না? কিন্তু এদের ভয়টা হলো কি, এটা আপনার সাথে আমি একমত। এবং ধরেন যে বিএনপিতে ইদানিং কিছু নতুন সুশীল বুদ্ধিজীবী গজায় উঠছে আর কি। এরা ধরেন 24 সালে মূলত এদের জন্ম। এরা ধরেন এখন এরা মানে এখন আপনি যদি দেখেন যে 5ই আগস্টের পরে আমরা যে কথাগুলো বলছিলাম, 5ই আগস্টের পরে কিন্তু ধরেন ৭-৮ মাস ৯ মাস ধরে আমরা একটানা ডক্টর ইউনূসের কে মানে একেবারে দ্ব্যর্থহীনভাবে সমর্থন দিয়ে গেছি। কারণ আমরা চেয়েছিলাম যে একটা সংস্কার হোক, বিচারটা আগাক, একটা কিছু হোক। এবং তখন কিন্তু এই বিএনপির এই সুশীলরা আমাদেরকে গালাগাল করছে যে আমরা অনির্বাচিত সরকারের পক্ষে, আমরা হ্যান, আমরা ত্যান। এবং আপনি দেখেন যে গত ওই যে কোরবানির ঈদে বেগম খালেদা জিয়া স্থায়ী কমিটিকে যখন ডেকে বলল, মানে তারা যখন দেখা করতে গেল, তখন তিনি বললেন যে ইউনূসের পিছনে লাগো না। তখন যে তারা থামছে। অথচ তারা কিন্তু ১ম দিন থেকে ইউনূস সাহেবের সঙ্গে কোপারেট করে, মানে আমার শত্রুকে চিহ্নিত করে, আমার দেশের জন্য কোনটা প্রয়োজন চিহ্নিত করে, আপনি চাইলে এই অনির্বাচিত সরকার দিয়ে অনেক কিছু গুছায় রাখতে পারতেন, যেটা আপনাদের শাসনকে সহায়তা করতে পারত। আপনি সেটা না করে লাগলেন ইউনূসের পিছনে। আমরা যারা সমর্থন দিলাম লাগলেন আমাদের পিছনে। এখন লাগলেন এইটা। তো এখন এইসব কথা বলে কি কোনো লাভ হবে? এবং ধরেন যে স্পেসিফিকলি ধরেন আমি যদি বলি এই দায় তো ধরেন সর্বশেষ যে বিষয়টা নিয়ে আসছে যে এই গণভোট হবে এবং ঐকমত্য কমিশনের এই যে জুলাই সনদ, এটা ২৭০ দিনের মধ্যে সংসদে পাস করতে হবে। না হলে এটা অটোমেটিক পাস হয়ে যাবে। এটা যদি অটোমেটিক পাসই হয়, এটা নিয়ে এবার আলোচনার কি আছে? বিএনপি বলছে যে এটা নিয়ে নির্বাচিত সংসদ আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবে। তো নির্বাচিত সংসদে যদি আলোচনা করে সিদ্ধান্ত নেয়, তো গত ১৫ মাস ধরে আপনারা কি ছিলেন, কি আলোচনা করলেন? মানে কেন আবার এই যে সংসদে আলোচনা হইতে হবে? মানে টোটাল একটা ডিজাস্টার বলবো আরকি। টোটাল একটা ডিজাস্টার।
এবং ঐক্যমত্য কমিশনের অনেকেই মানে ওই যে খামচাইছে, এদের বলে যে ভাই এটা কেমনে করা যায়, ভাই ওইটা কেমনে করা যায়, এটার আসলে ইয়ে কি। মানে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সংবিধান। তো এখানেই কিন্তু দেখেন আইনের ব্যাপারে কারো কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু প্রত্যেকের মতো সুবিধাভোগী। আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী, এর আগের বিএনপি আমলের সুবিধাভোগী খুব কম, আওয়ামী লীগের সুবিধাভোগী বেশি। তারপর আপনি যদি দেখেন যে টিআইবি ইফতেখারুজ্জামান, সে তো ধরেন বিএনপির ওই যে দুর্নীতিগ্রস্ত দল হিসেবে সিল মেরে দিছে, যেটা এখনো আলোচনায় আছে। তো মানে আমাদের আসলে করণীয় কি, আপনি কি মনে করেন বিএনপির যে নোট অফ ডিসেন্ট বা সমাধানটা কি? কনক ভাই, এখন আমাদের হাতে সময় কম। আমরা যদি হতাশায় একজনকে আরেকজনকে ব্লেম করি, এমনকি এদেরকে যে কয়জনকে ব্লেম করতেছেন তাদের দেশের প্রতি এমন কোনো দায়বোধ নাই, কি হবে? আপনি তাকে ব্লেম করবেন, সে আবার তার জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের দেশটাকে তো রক্ষা করতে হবে। এটা কাদের কাজ? এটা পলিটিশিয়ানদের কাজ। আমি এখনো অনুরোধ করব, যারা রাজনীতি, আমি বলি অরাজনৈতিক ব্যক্তিত্বের হাতে আমাদের রাজনৈতিক সমস্যা সবগুলো আমরা তুলে দিচ্ছি। মানে স্বাধীনতার পর থেকে 50 বছরে আমাদের এই একই ট্রেন্ড, এখনো ওখান থেকে আমরা বের হতে পারি না। এখনো যদি আপনি দেখেন, এবং তাদের গুরুত্ব কি, এই অরাজনৈতিক ব্যক্তিদেরকেই আমাদের পলিটিশিয়ানরা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমি এদের যে পার্সোনাল কথা বলেও দেখেছি, তাদের প্রতি অগাধ শ্রদ্ধা। এবং আমরা যারা রাজনীতি নিয়ে কথা বলি, এই জন্য আমাদের প্রতি মনে করে যে আমরা এক ধরনের বোধ কারো প্রতি ইনক্লাইন্ড। আগে মনে করতো বিএনপির প্রতি, এখন কেন জানি জামাতকে দিয়ে দিচ্ছে, কেন জামাতের প্রতি তেমন কোনো যোগাযোগও নাই, তারপরে কিন্তু এটা বলছে। এটা বলার উদ্দেশ্য হলো কি, যে এই সমাধানে যেন আমরা পৌঁছতে না পারি। তাই রাজনৈতিক দলদের প্রতি এখনো আমার অনুরোধ হলো, আপনারা নিজেরা বসেন, কেন আপনার অরাজনৈতিক ব্যক্তিদের হাতে রাজনৈতিক সমস্যার সমাধানের দায়িত্ব দেন? এটা হলো আমাদের রাজনীতির সবচেয়ে বড় ব্যর্থতা। এখনো সময় আছে। আজকে যদি মনে করেন যে এত বেশি দরকার নেই, কয়েকটা রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপি, আপনারা বসে যান না। তারেক রহমান যদি লন্ডন থেকে একটা ফোন করে দেন, 10-15 মিনিটস, উইদিন হাফ এন আওয়ার ক্যান সলভ দ্য প্রবলেম। আমি বলছি তো আপনাকে, আমরা এটাতে যাই না কেন? যেখানে মূল সমস্যা, ছোট্ট করে একটা টোকা মারেন, সমাধান হয়ে যাবে। আর এইগুলি মগজ থেকে সমস্ত বাইরের ধারণা এগুলি বাদ দেন। এই যে আপনাদের বিএনপির, তার একটা সমস্যাও আছে, এটা ইনহেরিন্ট বা সমস্যাটা হলো কি, তাদের সাথে ধরেন অনেকদিন সরকারের ছিল, তাদের একটা গ্লোবাল কানেকশন আছে, বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আছে, সেটা ইন্ডিয়ার প্রতি হতে পারে, পশ্চিমা বিশ্বের প্রতি হতে পারে। তারা এক ধরনের এর মধ্যে পড়ে গেছে, টানা পড়ে একদিনের বিপ্লবের চাহিদা, বৈপ্লবিক চাহিদা। যদি ওইটা বিএনপি তাদের ক্যারেক্টারিস্টিক মানে চরিত্রগত কারণেই সেটা স্বীকার করবে না, তারা গণতান্ত্রিক দল। কিন্তু আবার ধরেন এই যে পিছনের টান প্লাস এদের চাহিদা, এই দুইটার মাঝে পড়ে গেছে বিএনপি। এটা আলোচনার মাধ্যমে করা সম্ভব। মনে করেন জামাত ইসলামী, এনসিপি, যারা আছে, তারা আপনারা একসাথে বসেন, এই অরাজনৈতিক ব্যক্তিদের উপরে রাজনীতির দায়িত্ব দিন না, ফর দ্য গড সেই, এখনো সময় আছে। আর এটা দিয়ে অনেকে ধারণা করছেন না, আমরা যদি আরো এই নির্বাচনটাকে পিছিয়ে দেই, দ্যাট উইল বি অ্যানাদার ডিজাস্টার ফর দিস নেশন। এটা কেউ চিন্তাও করেন না। কোন রাজনৈতিক দল এটা প্রলুব্ধ হতে পারেন যে ঠিক আছে, আমরা যদি এটাকে আরো বড় করে রাখি, না, সমস্যার সমাধান হবে না, আরো জটিল হবে। রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে নিয়ে আসেন যত শীঘ্র সম্ভব। আমি এটা কোনো পার্টিকুলার দলের সুবিধার্থে বলছি না, এটা আমি জাতির স্বার্থে এই কথাটা বলছি। এখনো রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে আসতে হবে। আপনারা সমাধান করুন, আপনারা বসুন, একজনের সাথে আরেকজনের এটা কি, হ্যাঁ, আপনার গলাগলি করার দরকার নেই, কিন্তু সেই স্টেক হোল্ডার, আপনি মনে করেন এমন একজনকে কাগজে বাঘের সাথে বসলেন, মানুষকে দেখালেন, সেটা হবে না। আপনাকে বসতে হবে যারা এটাকে প্রতিনিধিত্ব করে, জনগণের প্রতিনিধিত্ব করে, যাদের কথার একটা ভ্যালু আছে।